প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের একটি কবিতা অ্যান একর অফ গ্রাস। এই কবিতাটি একটি আধুনিক কবিতা এবং ডব্লিউ.বি. ইয়েটসও হলেন একজন আধুনিক কবি। এবং ডব্লিউ.বি. ইয়েটসের প্রত্যেকটি কবিতাতেই অলমোস্ট একটি তার জীবন যন্ত্রণা, আধুনিক জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটি বারবার ফিরে ফিরে আসে। ডব্লিউ.বি. ইয়েটস ছিলেন একজন আয়ারল্যান্ডের বিখ্যাত কবি এবং নাট্যকার। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই কবিতাতে অর্থাৎ অ্যান একর অফ গ্রাস কবিতাতে তার অন্যান্য কবিতার তুলনায় তাকে আরেকটু বেশি মেলানকলিক লেগেছে, আরেকটু তার মৃত্যু ভয়, বার্ধক্যের যে যন্ত্রণা, যে বার্ধক্যর যে একাকিত্বতা, সেইটা বারবার ফিরে ফিরে এসেছে এই কবিতাতে। তিনি এই কবিতাতে এমন বার্ধক্যজনিত জায়গাতে এসেও তিনি চাইছেন সৃষ্টিকর্তার কাছে এমন একটি উন্মাদনা শক্তিরকে তিনি প্রার্থনা করছেন যাতে তিনি আরও গভীরভাবে উপলব্ধি করতে পারেন এই বার্ধক্য বিষয়টা। এই কবিতায় ইয়েটস তার পূর্ববর্তী কবিতার তুলনায় অনেক বেশি বিষণ্ণ, অনেক বেশি ব্যক্তিগত সুরে কথা বলেছেন। অন্য কবিতায় কিন্তু একটা ইউনিভার্সাল আপিল আমরা দেখতে পাই, অন্যরকম একটা পাই, কিন্তু এই কবিতায় কিন্তু মনে হচ্ছে যে উইলিয়াম ব্লেক তার ডব্লিউ.বি. ইয়েটস তার নিজের ব্যক্তিগত বেদনার কথা তিনি তুলে ধরেছেন। এতে তার বার্ধক্য সচেতনতা, তার যে মৃত্যুর ভয় এবং গভীর একটা সত্য অনুসন্ধান করার একটা চেষ্টা আমরা এই কবিতার মধ্যে পাচ্ছি। চলো শুরু করা যাক কবিতাটি। স্ট্যাঞ্জা 1-এ কবি বলছেন, পিকচার অ্যান্ড বুক রিমেইন, অর্থাৎ আমার কাছে আর কিছুই সেরকম অবশিষ্ট নেই এই বার্ধক্য বয়সে এসেই। আমার কাছে শুধুমাত্র আছে পিকচার অ্যান্ড বুক, অর্থাৎ কিছু ছবি, কিছু বই আমার কাছে আছে। অ্যান একর অফ গ্রিন গ্রাস, আর কি আছে আমার কাছে? 1 একর সবুজ ঘাসে পরিপূর্ণ একটা জমি আছে আমার কাছে। ফর এয়ার অ্যান্ড এক্সারসাইজ, সেখানে আমি কি পাই? এই বয়সে এসে এই জমি থেকে আর আমার সেরকম কিছু উৎপাদন করার কিছু নেই। এইটুকু জমি থেকে সবুজ ঘাসের মধ্যে আমি পাই হচ্ছে এয়ার, একটু বাতাস নিতে পারি, প্রাকৃতিক বাতাস, একটু এক্সারসাইজ করতে পারি আমি সেখানে। নট স্ট্রেংথ অফ বডি গোজ, নাও স্ট্রেংথ অফ বডি গোজ, অর্থাৎ আমার শরীরের এখন শক্তি সব চলে গেছে, শরীর থেকে শক্তি হারিয়ে গেছে বয়স হওয়ার কারণে। মিডনাইট অ্যান্ড ওল্ড হাউস, মধ্যরাত্রিতে আমি একটা পুরনো বাড়িতে থাকি। হোয়ার নাথিং স্টার্স বাট এ মাউস, সেই মধ্যরাত্রের পুরনো বাড়িতে রাত্রিবেলা কিছুই থাকে না, কোনো মানুষজন এখানে থাকে না, শুধুমাত্র নড়াচড়া করে একটি ইঁদুর। তাহলে এই যে একটি ইঁদুরের যে একটা ইমেজের ব্যবহার এই কবিতায় আমরা পেলাম, সেইটা দিয়ে আমরা বুঝতে পারলাম একটা বার্ধক্য বয়সে এসে কবি একটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তিনি বিষণ্ণ, তিনি একাকিত্ব জীবন যাপন করছেন। স্ট্যাঞ্জা 2-তে এসে তিনি বলছেন, দ্য টেম্পটেশন ইজ কোয়াইট, অর্থাৎ আমার মনের ভেতরে যে লোভ লালসা যেগুলো যৌবন বয়সে ছিল, সেগুলো এখন শান্ত স্নিগ্ধ হয়ে গেছে। বয়স হওয়ার সাথে সাথে সব লোভ লালসা এখন শান্ত হয়ে গেছে, সেগুলো আর নেই আমার কাছে। হেয়ার অ্যাট লাইফস এন্ড, আমি এখন দাঁড়িয়ে আছি জীবনের শেষ সন্নিকটে এসে, জীবনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছি আমি। নাইদার লস ইমাজিনেশন নর দ্য মিল অফ দ্য মাইন্ড, এখন আর আমার বিশেষ কিছু কল্পনা করার বিশেষ কিছু নেই। একটা ইয়াং বয়সে মানুষ নানান কিছু ভাবে, এটা ভাবে সেটা ভাবে, নানান রকম ছড়িয়ে ছিটিয়ে ভাবনা করে, কল্পনা করে, কিন্তু আমার এই বয়সে এসে আর বিশেষ কিছু ভাবনা চিন্তা করার মতো শক্তি আমার নেই, ভাবনা চিন্তা করার কিছু নেই। নট দ্য মিল অফ দ্য মাইন্ড, এমনকি মনের ভেতরের যে মিল, অর্থাৎ মনের ভেতরে যে চাকা, সেটাও আর হয়তো ঠিক মতো ঘোরে না হয়তো। যে মনের চাকা কনজিউমিং ইটস র্যাগ অ্যান্ড বোন, এক সময় যখন যৌবন বয়সে, যখন মনে শক্তি ছিল, শরীরে শক্তি ছিল, সেই সময় এই মনের এই ভাবনা চিন্তাগুলো যখন ঘুরপাক খেত, মনের ভিতরে এই মিলটা হয়তো যখন চলতো বলে কবি কল্পনা করেছেন, সেই সময়ে কনজিউমিং ইটস র্যাগ অ্যান্ড বোন, অর্থাৎ তাহলে এই যে মনটা যে চলে, মনও তো একটা শক্তিতে চলে, সেই শক্তিটা কোথা থেকে চলে? শরীরের শক্তি, শরীরের হাড়ের শক্তি, সে হাড়ের শক্তি, শরীরের শক্তি, চামড়া, সেগুলোতেই ক্ষয়েই তো আমাদের ভাবনা চিন্তাগুলো হতো। সেগুলো যেহেতু এখন হাড়ের শক্তি কমে গেছে এবং চামড়ার মাংসের শক্তি কমে গেছে, সেই জন্য হয়তো এখন সেই মিলটাও হয়তো এখন আর চলে না, মনের মিলও চলে না, মনও এখন সেই ধীর স্থির শান্ত হয়ে গেছে এখন। ক্যান মেক দ্য ট্রুথ নোন, তাই
আর সত্যকে জানার সক্ষম নয়, তাই আমার মন আর সত্যিকে জানতে পারে না, আমার মন আর সত্যিকে গভীরভাবে উপলব্ধি করতে পারে না। স্ট্যাঞ্জা 3। কিন্তু কবি এই স্ট্যাঞ্জা 3-তে এসে তিনি এবার এই হতাশা থেকে বেরিয়ে এসে তিনি প্রার্থনা করছেন যে এই বার্ধক্য বয়সে এসেও তো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক শক্তির পরিচয় দিয়েছে, মনের শক্তির পরিচয় দিয়েছে। অনেক তুমি নেতাদের কথাই দেখো না, তারা 70-75 বয়সে এসেও কিন্তু তারা দিব্যি তারা রাজনীতি করছে, তারা দিব্যি তারা একটা বিশাল বিশাল মন একেবারে যুদ্ধ জয় করার মতো নির্বাচন জয়লাভ করছে। একই রকমভাবে কবিও এখানে নানান রকম উদাহরণ দিয়েছেন। তিনি উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ারের উদাহরণ দিয়েছেন, সেগুলোই আমরা 3 নম্বর স্ট্যাঞ্জাতে দেখতে পাবো। কি বলছেন কবি? কবি বলছেন, গ্র্যান্ট মি অ্যান্ড ওল্ড ম্যানস ফ্রেন্জি, আমাকে একটি বৃদ্ধ মানুষের উন্মাদনা দেওয়া হোক। আমি চাইছি না যে আমাকে ইয়াং মানুষের মতো মনের শক্তি দিতে, আমি সেটা চাইছি না, আমাকে বৃদ্ধ মানুষের মতোই মনের শক্তি দেওয়া হোক। মাই সেলফ মাস্ট আই রিমেক, তাহলে এরকম আমি একটা বৃদ্ধ মানুষও, কিছু কিছু বৃদ্ধ মানুষ যেমন মনে উন্মাদনা পায়, মনে শক্তি পায়, আমি যদি সেই শক্তিটুকুই পাই তাহলেও আমি মাইসেলফ মাস্ট আই রিমেক, আমি নতুন করে নিজেকে গড়তে পারবো, নতুন করে আমি নিজেকে মেলে ধরতে পারবো। টিল আই অ্যাম টিমন অ্যান্ড লেয়ার, তাহলে যেমন করে টিমন এবং লেয়ার, এই টিমন এবং লেয়ার দুজনই উইলিয়াম শেক্সপিয়ারের সৃষ্টি করা দুটো চরিত্র। এই দুটো চরিত্রই কিন্তু বার্ধক্য বয়সে এসে তাদের জীবনের একটা চরম সত্যিকে আবিষ্কার করতে পেরেছিলেন, উপলব্ধি করতে পেরেছিলেন। সেই জন্য এই দুটো চরিত্র টিমন এবং লেয়ারের, কিং লেয়ারের সঙ্গে এইখানে কবি তুলনা করছেন যে তিনি যদি টিমন এবং লেয়ারের মতো যদি হতে পারেন তাহলে তিনি জীবনে চরম সত্যিকে তিনি হয়তো উপলব্ধি করতে পারবেন। অর দ্যাট উইলিয়াম ব্লেক, অথবা উইলিয়াম ব্লেকের মতো। উইলিয়াম ব্লেক হলেন একজন ইংরেজ কবি, ইংল্যান্ডের একজন বিখ্যাত কবি এবং একজন তিনি গ্রাফিক ডিজাইনার ছিলেন তিনি, এবং তিনি নানান রকমভাবে ভাবতে পারতেন, তার কথা বলছেন তিনি। এই উইলিয়াম ব্লেকও কিন্তু বার্ধক্য বয়সে এসে, বৃদ্ধ বয়সে এসে হু বিট আপন দ্য ওয়াল, যে কিনা দেওয়ালের মধ্যে নানান রকম ডিজাইন করতেন, আঁকতেন, একে 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 টিল ট্রুথ ওবেড হিজ কল, যতক্ষণ না পর্যন্ত সত্যিকে তিনি অঙ্কন করতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত সত্যের একটা ছবি তিনি একেবারে উন্মোচিত করতে পারছেন তার লেখার মধ্য দিয়ে, তার অঙ্কনের মধ্যে দিয়ে, ততক্ষণ পর্যন্ত তিনি ছাড়তেন না। যতক্ষণ না পারফেক্ট হতো তার আঁকাটা, ততক্ষণ অবধি তিনি ছাড়তেন না। তার লেখার মধ্য দিয়ে কিন্তু খুব সহজ সরল ভাষায় তিনি লিখতেন হয়তো, কিন্তু সেই লেখাটা ছিল, বা খুব সুন্দর ছবি আঁকতেন, কিন্তু সেগুলো ছিল চরম সত্যির কাছাকাছি সেই ছবিগুলো ছিল। তাই তিনি উইলিয়াম ব্লেককেও তার ইন্সপিরেশন হিসাবে নিচ্ছেন। তিনি ভাবছেন যে উইলিয়াম ব্লেক যেমন বার্ধক্য বয়সে এসে যেরকম একটা মনের শক্তির পরিচয় দিয়েছেন, সেরকম মনের শক্তির পরিচয় যে আমি দিতে পারতাম, সেটাও কিন্তু আমার জন্য কম নয়। কিন্তু স্ট্যাঞ্জা 4-এ এসে তিনি মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলছেন। মাইকেল অ্যাঞ্জেলো যে কিনা একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী, ভাস্কর, তার কথা বলছেন। তিনি বলছেন, এ মাইন্ড মাইকেল অ্যাঞ্জেলো নিউ, যেমন মাইকেল অ্যাঞ্জেলোর যেরকম একটা মন ছিল, মাইন্ড ছিল, দ্যাট ক্যান পিয়ার্স দ্য ক্লাউড, যে মন দিয়ে তিনি একেবারে কল্পনার রং মিশিয়ে, তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তিনি একেবারে আকাশকে স্পর্শ করতে পারতেন। আকাশকে তো কেউ স্পর্শ করতে পারে না, কিন্তু এখানে আকাশ স্পর্শ করাটাই মেটাফরিক্যাল, যেখানে তিনি বোঝাচ্ছেন যে আকাশের মতো উঁচু ভাবনা তিনি ভাবতে পারতেন। তার ভাবনা চিন্তা, তার সৃষ্টির ক্ষমতা ছিল এতটাই উচ্চ মানের যে তিনি আকাশকে স্পর্শ করতে পারতেন বলে কবি এখানে দাবি করছেন। অর ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্জি, অথবা আমি যদি এই পাগলামি দ্বারা, এই অনুপ্রাণিত হতে পারতাম এই মানুষদের দ্বারা, শেক দ্য ডেড ইন দেয়ার সারাউন্ডস, অর্থাৎ এই মাইকেল অ্যাঞ্জেলোর মতো এরকম মানুষরা তাদের এই ভাবনা চিন্তার দ্বারা হয়তো মৃত মানুষের কাপড়ও নড়ে উঠত, মৃত মানুষও নড়ে উঠত বলে তিনি মনে করছেন। বাস্তবে সম্ভব নয়, কিন্তু তিনি কল্পনা করছেন। তিনি বলছেন যে হ্যাঁ, মৃত মানুষও নড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে এই মাইকেল অ্যাঞ্জেলোর মতো শিল্পীদের। তারা যদি পারে বার্ধক্য বয়সে এসে যদি মনের শক্তির পরিচয় দিতে, আমি কেন পারবো না? তিনি থেমে থাকতে রাজি নন আমাদের কবি W.B. ইয়েটস। ফরগটেন এলস বাই ম্যানকাইন্ড, আর তা যদি না করতে পারি তাহলে এই যে মানুষ জাতি আমাকে ভুলে যাবে, এই ভুলে যাওয়াটার একটা ভয় তিনি পাচ্ছেন।
যারা সৃজনশীল ব্যক্তি, যারা নানান রকমভাবে সৃষ্টি করেন, তারা বিখ্যাত ব্যক্তি, তাদের জীবনে টাকা পয়সার মোহমায়া না থাকলে পরেও তাদের ভয় থাকে যে আমাকে সবাই ভুলে যাবে না তো, মৃত্যুর পরে আমাকে মানুষ মনে রাখবে তো, সেই ভয়টা কিন্তু এই সমস্ত মানুষরা পেয়ে থাকেন। এবং এইটি কিন্তু আমরা ডাব্লিউ.বি. ইয়েটসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এই লাইনটিতে এসে। তিনি বলছেন ফরগেটেন এলস বাই ম্যানকাইন্ড, না হলে হয়তো আমি যদি এরকম একটা বার্ধক্য বয়সে এসে যদি থেমে যাই, আমার সৃষ্টি করা ভুলে যাই, আমি ভালো কবিতা লিখতে ভুলে যাই, তাহলে হয়তো মানুষজন আমাকে ভুলে যাবে। সেইটাকে তিনি মারাত্মকভাবে তিনি ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন। অ্যান্ড ওল্ড ম্যানস ইগলস মাইন্ড, বলছে আমি ঠিক একটা বৃদ্ধ ঈগল যেরকম তীক্ষ্ণ শক্তি থাকে, তীক্ষ্ণ একটা শক্তি বৃদ্ধি পায়, একই রকমভাবে তিনিও চাইছেন যে বৃদ্ধ ঈগলের মতো তারও যেন এই বার্ধক্য বয়সে এসে যেন তার মনের ভিতরে সেই শক্তিটা যেন তীক্ষ্ণ একটা শক্তির তিনি অধিকারী হতে পারেন, সেই জন্য তিনি প্রার্থনা করছেন। অর্থাৎ এই কবিতাতে আমরা দেখতে পেলাম তিনি উইলিয়াম বাটলার ইয়েটস অর্থাৎ ডাব্লিউ.বি. ইয়েটস তিনি বার্ধক্য বয়সে এসে তার মনের ভেতরে যে আশঙ্কা আছে, যে তার শক্তি হারিয়ে গেছে, তার মনের বল হারিয়ে গেছে, তিনি নিঃসঙ্গ জীবন যাপন করছেন, তারপরে এসেও তিনি জীবনকে থেমে থাকতে রাজি নন। তিনি চাইছেন একটা অলৌকিক শক্তি, তিনি চাইছেন কিছু মানুষ যাদের উইলিয়াম শেক্সপিয়ারের কিং লিয়ারের সঙ্গে তুলনা করেছেন, উইলিয়াম ব্লেকের সঙ্গে তুলনা করেছেন, মাইকেল অ্যাঞ্জেলোর সঙ্গে তুলনা করেছেন, তাদের মতো করে তিনি নিজেও এই বয়সে এসেও তিনি একটা শক্তির একটা আকাঙ্ক্ষা করছেন, যে শক্তি দ্বারা তিনি আবারও সৃষ্টি করবেন, নতুন নতুন তার সৃজনশীল ভাবনা চিন্তাকে তিনি প্রকাশ করবেন কবিতার মধ্য দিয়ে, যাতে মানুষ তাকে ভুলে না যায়। এই ছিল এই কবিতার বিষয়বস্তু। তোমাদের যদি এই কবিতাটি ভালো লাগে তাহলে কমেন্ট করে সেটা তোমাদের ভালো লাগাটি জানাবে। এই চ্যানেলে নতুন থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।